উদ্বোধনের 11 মাসেও প্রত্যাশিত যানবাহন চলাচল এবং আয় হচ্ছে না চট্টগ্রামের কর্ণফুলী টানেলে। উল্টো আয়ের চেয়ে রক্ষণাবেক্ষণের খরচ হচ্ছে বেশি, যাকে লোক দেখানো বলছেন সাধারণ মানুষ। এখন তো গাড়ির খুবই কম চলতেছে, টানেলের লাভ হচ্ছে না। নদীর ওপারে দেখার মতো কিছু নাই, তার জন্য টানেল দেখে কোনো লাভ নাই। সেতু কর্তৃপক্ষের হিসেবে এখন গড়ে দিনে 4,500 যানবাহন চলাচল করছে। গত মাসে চলাচল করেছে 85,000-এর মতো। অথচ বলা হয়েছিল এর অন্তত 4 গুণ বেশি যানবাহন চলবে এই টানেলে। টোল বাবদ দৈনিক গড়ে আয় হচ্ছে প্রায় 12 লাখ টাকা, কিন্তু রক্ষণাবেক্ষণে খরচ দিনে 37.5 লাখ টাকা। বিশেষজ্ঞরা বলছেন পুরো প্রকল্পটি নির্মাণে ছিল না পরিকল্পনা। কর্ণফুলীর সাথে আনোয়ারার যে কানেক্টিভিটি এবং ওই শহরগুলোকে যদি আমরা এখানে আনতে পারি এই পরিকল্পনার মধ্যে, তাহলে হয়তো বা এখন আমরা যেটি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটি আসলে আমাদের জন্য খুব ব্যয়বহুল বা একটা লস প্রজেক্ট, সেটিকে আমরা আসলে লাভজনক দিকেও যাওয়া সম্ভব হতে পারে। শহর থেকে অতিরিক্ত টোল দিয়ে কর্ণফুলী নদী পার হয়ে প্রত্যাশিত গন্তব্যে যাওয়ার সুযোগ নেই। এটিকে বিলাসিতা উল্লেখ করে অর্থের অপচয় ও লুটপাটের প্রকল্প বলছেন বিশেষজ্ঞরা। মেইনটেনেন্স আছে, তারপর যারা সিকিউরিটি এদের আছে, সবগুলো মিলে এইটার খরচ অনেক বেশি। এইটা করা মানে হলো আপনার হাতি পোষানো। এই টানেল দিয়ে যে গাড়ির কথা বলছেন 12 লাখ টাকা হচ্ছে, আমার তো মনে হয় 12 লাখ টাকাও অনেক বেশি হচ্ছে। কর্ণফুলী নদীর তলদেশে 3.32 কিলোমিটার দীর্ঘ টানেলটি নির্মাণে ব্যয় হয় প্রায় 11,000 কোটি টাকা, যা সঠিক পরিকল্পনার অভাবে মুখ থুবড়ে পড়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিগত সরকারের আমলে পোশাক শিল্পে যে কয়টি শ্রমিক আন্দোলন হয়েছে তার বেশিরভাগই হয়েছে মজুরি বৃদ্ধির জন্য। 5ই আগস্ট সরকার পরিবর্তনের পরপরই বিভিন্ন পোশাক কারখানায় শুরু হয় শ্রমিক অসন্তোষ। প্রায় মাস জুড়ে চলা এই আন্দোলনে উৎপাদন বন্ধ হয়ে যায় অনেক কারখানায়। প্রথম দিকে শ্রমিকরা মাঠে নামেন মজুরি ও হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে। পরে সেই আন্দোলন রূপ নেয় চাকরির ক্ষেত্রে নারী পুরুষের সমতা, পাশাপাশি কর্মচ্যুতদের চাকরিতে পুনর্বহালের দাবিতে। শ্রমিক নেতাদের দাবি, হঠাৎ করে আন্দোলনের নামে স্বার্থান্বেষী মহল অস্থিরতা তৈরি করছে। যারা জুট বাণিজ্য, টিফিন বাণিজ্য, বিভিন্ন সাপ্লাই বাণিজ্য যারা ধরে রেখেছিলেন তারাই দায়ী। বিভিন্ন কারখানায় বিভিন্ন ছোটখাটো সমস্যা বিদ্যমান, এটা অতীতও ছিল, বর্তমানেও আছে। আমি বলবো বিজিএমইর সার্বিক তত্ত্বাবধানে অবিলম্বে এই সকল সমস্যার সমাধানে তড়িৎ পদক্ষেপ গ্রহণই এই শিল্পের জন্য মঙ্গলজনক। শ্রমিকদের সব দাবি পূরণ এখন সম্ভব না হলেও এর সমাধান খুঁজতে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানান বিজিএমই নেতারা। ইনক্রিমেন্টের কথা বলা হয়েছে, কিনা টিফিনের একটা কম্পের কথা বলা হয়েছে, 15 মিনিট ডিলে না করলে রিজন থাকলে যাতে তার হাজিরা বোনাসটা না কাটে, এগুলো আসলে সবগুলোই লেবার লর বাইরের। এটা এডিশনাল সাপোর্ট বা ফেসিলিটি বা ইনসেন্টিভ আকারে আমরা দিয়ে থাকি। সো এটা আসলে লেবার ল কনফার্ম করে না। শ্রমিকদের 13 দফার অনেক দাবি পূরণ সম্ভব বলে মনে করেন অর্থনীতিবিদরা। তাদের মতে সব পক্ষের আলোচনার মাধ্যমে এর সমাধান বের করতে হবে। 5%-এর যে ইনক্রিমেন্টটি, এটিকে আরো কিছুটা ঊর্ধ্ব সমন্বয়ের সুযোগ আছে কিনা সেটি আমার মনে হয় যে তারা করতে পারেন। হয়তো 15%-এর যৌক্তিকতা নেই, আবার হয়তো 2 অঙ্কের ঘরে দেবার মতো সামর্থ্যও নেই। সুতরাং যেটি হতে পারে যে মালিক পক্ষ শ্রমিকদের পক্ষের সাথে বসে এগুলো ধাপে ধাপে হয়তো বাস্তবায়নের একটি কাঠামোতে যাওয়ার ব্যাপারে বিবেচনা করতে পারেন। ভাঙচুর না করে শিল্প রক্ষায় শ্রমিকদেরও দায়িত্বশীল হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজুকের পূর্বাচল উপশহর, এক পাশে নদী, 3 পাশে সড়ক, 10 কাঠা করে পাশাপাশি 6টি প্লটের মোট 60 কাঠা জমির মালিক শেখ হাসিনা পরিবারের 6 সদস্য। রাজুক আইনের 13 এ বিধি অর্থাৎ বিশিষ্ট ব্যক্তিবর্গের সুবিধার আওতায় প্লট 6টি দেয়া হয় শেখ হাসিনা সহ তার পরিবারের 6 সদস্যকে। এরা হলেন সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক, আজমিনা সিদ্দিক। বিশেষজ্ঞরা বলছেন শেখ হাসিনা পরিবারের প্লট পাওয়ার ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় হয়নি, তবে নৈতিকতার সুস্পষ্ট স্খলন। যদি একজনে একটা দেয় একজনকে, তাইলে ব্যত্যয় হয় নাই, কারণ ঢাকা বাড়ি থাকলেও উনি পূর্বাঞ্চলে পাবেন। রাজুক বলছে এরকম বিশেষ সুবিধায় বরাদ্দ প্লটের তালিকা করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন সিদ্ধান্তের অপেক্ষা। আমরা চিঠি লিখেছি আমাদের মিনিস্ট্রিতে, কারণ বরাদ্দ তো আমরা দেই না,
উপর থেকে বরাদ্দ হয়, আমরা শুধু ম্যানেজমেন্ট করি রাজুক। এটা হাইকোর্টের মাধ্যমে যদি তারা বন্ধ করতে চায়, এই ধরনের অনেক আছে স্পেশাল বরাদ্দ যেগুলো হয়, এগুলা উপর থেকে যে আদেশ আসবে সেই অনুযায়ী আমরা কাজ করব। টিআইবি বলছে রাজুকের প্লট বরাদ্দের 13 এ ধারা রাখাই হয়েছে ক্ষমতার অপব্যবহারের জন্য। এটি কিন্তু করা হয়েছে ক্ষমতার অপব্যবহার করে, কিন্তু তার সাথে কিন্তু যেটা হয়েছে যে একদিক থেকে আইনের বা সংশ্লিষ্ট নীতিমালার যে 13 এর ধারা যেটি অপব্যবহার করে এই বরাদ্দগুলো নেওয়া হয়েছে, সেটি একদিক থেকে যেরকম এটা উদ্দেশ্যমূলক ভাবেই এই ধারাটা প্রণয়ন করা হয়েছিল, যেটা আমরা শুরু থেকে প্রতিবাদ করেছিলাম। 2022 সালের 30 আগস্ট এই 6টি প্লটের বরাদ্দপত্র ইস্যু করে রাজুক। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় অত্যন্ত গোপনীয়তার সঙ্গে। তখনের চেয়ারম্যান ছিলেন আনিসুর রহমান। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভ্যাপসা গরমের মধ্যেই গত এক সপ্তাহ ধরে লোডশেডিংয়ের কবলে সিলেট নগরী ও শহরতলির বাসিন্দারা। প্রতিনিয়ত বিদ্যুতের আসা যাওয়ার কারণে বিঘ্ন হচ্ছে শিক্ষার্থীদের পড়ালেখা। বিরূপ প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে। 8 ঘন্টা না 9 ঘন্টা আমরা ডিউটি করি, এর মাঝে 2 ঘন্টা কারেন্ট থাকে। আপনার কাস্টমার এয়ারি লাগছে একটা মাল, কিন্তু মাল দেখতো একটা ব্যবসার বাণিজ্য একটা সময়, কিন্তু এই সময়টা আমরা কারেন্ট পাইলাম না। বাচ্চারা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না এবং অতিরিক্ত গরমের কারণে বা অতিরিক্ত লোডশেডিংয়ের টাইমিংয়ের কারণে এখানকার জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়ে গেছে। একই অবস্থা সুনামগঞ্জ ও হবিগঞ্জে। 12 থেকে 14 ঘন্টাই থাকছে না বিদ্যুৎ। শহরের চেয়ে গ্রামাঞ্চলে এ ভোগান্তি আরও বেশি। প্রতিদিন 7 থেকে 8 মেগাওয়াট চাহিদার বিপরীতে হিলিতে বরাদ্দ মিলছে মাত্র 2 মেগাওয়াট। নিমিট ছাড়া কারেন্ট যাওয়া আসা, এই সকালবেলায় যে একটা যে কেউ কোনো কাজে বার হবে, গোসল করে খাওয়া দাওয়া করে বার হবে, সকালেও নেই কারেন্ট। আমাদের ফ্রিজ চলে না, ফ্রিজে মালগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যেমন আইসক্রিম ওটা নষ্ট হয়ে যাচ্ছে অনেক। লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুরেও ঘণ্টার পর ঘণ্টা থাকছে না বিদ্যুৎ। বিদ্যুৎ বিভাগ বলছে চাহিদার বিপরীতে সরবরাহ কমায় লোডশেডিং দিতে হচ্ছে। বর্তমানে আমাদের যে চাহিদা তার তুলনায় আমরা প্রায় 40%, কখনো কখনো 50% বিদ্যুৎ আমরা কম পাচ্ছি। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। আমরা চেষ্টা করে যাচ্ছি এই অবস্থা কত দ্রুত উত্তরণ করা যায়। সাবস্টেশনে যদি 6টা ফিটার থাকে, যদি অর্ধেক লোড পাই তাহলে 3টা চালু করি, 3টা বন্ধ থাকে। 1 ঘন্টা পরে আবার ওই 3টা চালু করে এই 3টা বন্ধ করতে হয়। এইভাবে চালানো হচ্ছে এখন। এছাড়া নাটোর, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বরিশাল ও পিরোজপুরেও লোডশেডিংয়ের কবলে গ্রাহকরা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী নভেম্বরে আমেরিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। মাঠে নেমেছেন 2 প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ডেমোক্র্যাট নেত্রী কমলা হ্যারিস ও রিপাবলিকান নেতা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিতর্কে নামছেন তারা। এরই মধ্যে আবার জানা গেল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে গোপন হস্তক্ষেপ করতে চেষ্টা শুরু করেছে রাশিয়া। গত শুক্রবার মার্কিন গোয়েন্দা বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদ সম্মেলনে বলেন, প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভোটারদের ওপর প্রভাব ফেলতে চাইছে রাশিয়া। এর জন্য তারা এরই মধ্যে সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্বদের কাজে লাগানো শুরু করেছে। এটি রাশিয়ার বহুল প্রচলিত পন্থা। জ্যেষ্ঠ এই গোয়েন্দা কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, এক্ষেত্রে মনস্তাত্ত্বিক একটা খেলা খেলে রাশিয়া। বিভিন্ন বার্তা ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে মার্কিনীদের মধ্যে ক্ষোভ বেড়ে যায়, সামাজিক ভাঙন শুরু হয় এবং সরকারের বিরুদ্ধে নিরাপত্তা ইস্যুতে বিভিন্ন প্রশ্ন আসতে শুরু করে। ভয়েস অব আমেরিকা বলছে, গত বুধবার বাইডেন প্রশাসন রাশিয়ার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করার ব্যাপক প্রচেষ্টার অভিযোগ এনেছে। দেশটির অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া ব্যবহার করে আমেরিকান ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে ভুয়া তথ্য এবং প্রোপাগান্ডা ছড়ানোর প্রচেষ্টার পটভূমিতে বিভিন্ন পদক্ষেপও নেওয়া হয়েছে। পদক্ষেপগুলোর মধ্যে আছে রাশিয়ার রাষ্ট্রীয় চ্যানেল আরটির শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা। আরটিকে আগে বিদেশি এজেন্ট হিসেবে রেজিস্টার করতে হয়েছিল এবং তাদের ওপর ভিসা সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। তবে এসব ব্যাপারে এখন পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে বেশ কয়েকবার মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ পাওয়া যায়। এর মধ্যে 2016 সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হন। এবারও তিনি নির্বাচনে লড়ছেন।